এখন তো পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে, মব জাস্টিস তৈরি হচ্ছে নারীদের এগেইনস্টে, ওড়না পরা নিয়ে ইস্যু তৈরি হচ্ছে। তো যখন আপনি যে বাচ্চাদেরকে ট্রাউজার পরে টি শার্ট পরে রংপুরের মতো জায়গায় খেলতে নিয়ে যাচ্ছেন, সবকিছু মিলে মনে হয়েছে যে আমার কাছে এই জীবনটা আসলে রাখার মতো না, কারণ এত লড়াই করে আসলে কতক্ষণ বেঁচে থাকা যায়। আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার পরিবার মিনিমাম 20-25টা কবিরাজের কাছে নিয়ে গেছিল যে বিয়ে হচ্ছে না কেন। এই যে আপনি যে বলেন বর্ণের কথা, রূপের কথা, আমি রংপুরে একটা বিউটি পার্লার দিয়ে দিচ্ছি। বিথি আপা, আপনি মানে আপনার জীবনের গল্পটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন, কিভাবে ক্রিকেটার হওয়ার চিন্তা মাথায় আসলো? বেসিক্যালি ক্রিকেটার হওয়ার কোনো চিন্তা আমার কখনোই মাথায় ছিল না। আর ক্রিকেট যে মেয়েরা খেলে বা ক্রিকেট নামে যে কোনো আছে এটা নিয়ে, এমনি ছেলেদের খেলা দেখতাম যে ছেলেরা খেলতো, এই খেলাটা সবসময় দেখতাম যখন বাংলাদেশ খেলতো। তো আমাদের যখন স্কুল টুর্নামেন্ট হয়, যে স্কুল ইন্টার স্কুল টুর্নামেন্ট, সেই সূত্র ধরে হচ্ছে যেহেতু অ্যাথলেট ছিলাম, স্কুলে সব ক্ষেত্রেই মানে ভালো একটা পারফরমেন্স ছিল অ্যাথলেট হিসেবে, তো সেখান থেকে আমাকে স্কুলে ক্যাপ্টেন্সি দেয়। কিছুই জানি না কিন্তু তো একজন ছিলেন যিনি স্কুলে শেখাতেন ক্রিকেট, তো ওই অতটুকু শেখানো নিয়েই আমরা স্কুল টুর্নামেন্টে অন্য স্কুলের সাথে অংশগ্রহণ করি। তো এই অংশগ্রহণ থেকে যখন দেখলাম যে দলগত হয়ে খেলার বিষয়টা বিশাল একটা বিষয়, যে সবাই মিলে একসাথে খেলা, তো ওখান থেকে খেলা শুরু হয়েছে, কিন্তু কোনো ইন্টারেস্ট ছিল না, এটা জাস্ট স্কুলের জন্যই খেলছিলাম। তো যখন রংপুর ডিস্ট্রিক্ট হয়ে খেলা শুরু হয়, যে রংপুর ডিস্ট্রিক্টের টুর্নামেন্ট হবে, আমাদের ট্রায়াল দিতে হবে, তখন স্কুল থেকে যখন পাঠানো হয় এবং ওখান থেকে যখন ডিস্ট্রিক্টে ট্রায়াল দিয়ে টিকি এবং খেলা হয়, ওখানে আমার মনে আছে 500 টাকা দিয়েছিলাম। ওই 500 টাকাটা তখনকার সময় আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক বিশাল একটা বিষয় ছিল। তখন মনে হয়েছে যে ক্রিকেটে টাকা আছে, তো এখানে আসতে হবে। এই টাকা আছে এবং ওই সূত্র ধরে আসা, কিন্তু এটা যে রক্তের সাথে মিশে যাবে এটা কখনোই ধারণা ছিল না। ভাবেননি? ওই যে তখন যে শুরু করলেন খেলা, তখন কি মনে হলো যে এই জায়গাটা নিয়ে আসলে স্বপ্ন দেখা যায়, বা আমি এই 22 গজে একটা ইতিহাস তৈরি করতে চাই? থাকে না ভেতরে মানুষের কোর জায়গা থাকে যে হ্যাঁ আমি এই জিনিসটা অর্জন করতে চাই, তখন কি আস্তে আস্তে ওই জিনিসটা তৈরি হয়েছে? হ্যাঁ, তখন অনেক বেশি তৈরি হয়েছে, কারণ তখন তো হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট হয়ে অন্য ডিস্ট্রিক্টের সাথে প্রেজেন্ট করতেছি। তো যখন কোচরা আমাদেরকে বোঝালো যে বাংলাদেশ হয়ে অন্য দেশে গিয়ে খেলার বিষয়টা আলাদা, আমরা একটা পতাকা বহন করব, তো এই জিনিসটা আসলে বিশাল ব্যাপার। তখন মনে হয়েছে যে এটা একটা প্যাশন না হলেও এটা একটা স্বপ্ন হতে পারে, এবং একটা মনের ভিতর থেকে একটা স্বপ্ন জাগ্রত হয়, যেখানে আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটে আসা উচিত। এবং ওই সময় আমাদের কিছুই ছিল না, না প্র্যাকটিস সেশন ছিল, না মেয়েদের কোনো খেলার সেশন ছিল। আমাদের ঘুরতে হতো এই একাডেমি থেকে ওই একাডেমি, ওই একাডেমি থেকে ওই একাডেমি, কোথায় গেলে একটু ভালো প্র্যাকটিস হবে। তো আমরা উইদাউট প্র্যাকটিস ছাড়াই, আমরা এখন যেমন ঢাকা প্রিমিয়ার লিগে অনেক কম্পিটিশন, যে কার জায়গায় কে খেলবে, কোন জায়গাতে কোন প্লেয়ারকে নেওয়া হবে, তখন একটু ক্রিকেটে জাস্ট ব্যাটটা ধরতে পারলে আমরা প্রিমিয়ার লিগ খেলতে পারতাম। তো মোটামুটি জানতাম একবারে অনেক জেনে যে প্রিমিয়ারের প্লেয়ারদের এখন যেটা কাউন্ট করা হয়, যে 8টা টিমে যদি 88টা প্লেয়ার কাউন্ট করা হয়, তাহলে এটা বেস্ট বাংলাদেশের। আচ্ছা, তো সেই সময় গিয়ে আমরা ওই সময় প্রিমিয়ার লিগ খেলছি, প্রতিটা ম্যাচ খেলছি, এটা আসলে বিশাল ব্যাপার। কিন্তু কোনো কিছু এত কিছু না জেনে আসাটা আর কি। বুঝতে পেরেছি। কিন্তু এই যে স্বপ্নটা দেখা শুরু করতে করতেই বোধহয় একটা স্বপ্ন ভঙ্গ হয়েছে, তাই না? হ্যাঁ। কি হয়েছিল? আসলে হচ্ছে এটা লাইফের হচ্ছে মেইন পার্ট আমার জন্য, যে একটা গরিব ঘরের একটা মেয়ে, যার ফ্যামিলি সবসময় বলতো যে খাইতে পারিস না বা স্বপ্ন দেখিস ক্রিকেট নিয়ে। তো সেই মেয়েটা যখন প্রিমিয়ার লিগ খেলতো বা একটা জায়গায় এসে দাঁড়ালো, এস্টাবলিশ হলো যে সে ন্যাশনাল টিমে খেলবে, তো সেই জায়গাতে এসে যখন অসুস্থতার কারণে, অসুস্থতা ছিল, ইকোনমিক্যাল সাইড তো ছিলই, কিন্তু ইকোনমিক্যাল যে সাইডটা, এটা আমার কাছে বাধা মনে হয়নি, যে এটা আমি কাভার করে নিতাম, যেভাবে ভালো খেলে হোক আমি ইনকাম করে নিতাম, যে টাকা দিয়ে আমি চলে যাব। কিন্তু এই যে অসুস্থতার যে বিষয়টা, যে হঠাৎ করে মাঠে ম্যাচ চলাকালীন নাক দিয়ে রক্ত আসে, এবং আমার হচ্ছে বালু লাগলে বা আমি যেহেতু ওপেনার ব্যাটসম্যান, তো ওপেনার ব্যাটসম্যানদের আপনার এক কথায় 50-50-100 ওভারই মাঠে থাকতে হতো। এখন 50 ওভার, তখন 40-40-80 ওভার ছিল। তো সকাল 9টা থেকে 4টা পর্যন্ত থাকাটা আমার জন্য ডিফিকাল্ট। তো তারপরে বাসা থেকে এবং সবার সাথে কথা বলে, ডক্টরের সাথে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হলো যে ক্রিকেটটা ছেড়ে দিতে হবে। স্বপ্ন ছিল 22 গজে ইতিহাস করার, কিন্তু ছোট্ট একটা দুর্ঘটনা, ছোট্ট একটা অসুস্থতা সেই স্বপ্ন একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। তারপরও তার পরিবার তাকে আরেকটু স্বপ্ন দেখাতে চেয়েছিল,
চেয়েছিল যে পরিবারের পছন্দে যেন তিনি বিয়ে করে ফেলেন, কিন্তু সমাজ কি করেছে? সমাজ সেটাও মেনে নেয়নি। তাকে বিচার করেছে তার শরীরের গঠন এবং গায়ের রং দিয়ে। সেই যাত্রায় তিনি বেছে নিতে চেয়েছিলেন আত্মহত্যার পথকে, কিন্তু কোন ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল, সেই গল্পটাই আজকে আমরা করব। আমরা বলছিলাম আরিফা জাহান বিথির কথা। চলুন আজকে এই সাহসী নারীর গল্প শুনবো, যে কিভাবে তার জীবনের মোড় ঘুরে গেল, কিভাবে তিনি ডিটক্সে এসে আজকে তার সফলতার গল্প আমাদের বলবেন। চলুন তার সাথে আড্ডা শুরু করা যাক। স্বাগতম বিথি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি আপনি কি মানে খুব নার্ভাস হয়ে আছেন এরকম কিছু? এটা আপনার খেলার মাঠ নয় বলে এটা আপনার কমফোর্ট জোন, এটা হয়তো আপনার কমফোর্ট জোন না, তাই? এরকমই, রাইট। এরকমই। আমি ওখানে অনেক কাজ করতে পারবো, বাট এই জায়গাতে এসে কথা বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। একটু ডিফিকাল্ট না? এটা অনেকের কাছে অনেক ডিফিকাল্ট। আমি এতদিন ধরে কাজ করছি ক্যামেরার সামনে, তাও আমার কাছে মনে হয় হাই হাই ইন্ট্রো দিতে গেলে যদি ফাম্বলিং হয় তখন কি হবে। সুতরাং মানে ব্যাপারটা হচ্ছে কি, সবগুলোই আমাদের জন্য খেলার মাঠ, পুরো পৃথিবীটাই আমাদের জন্য খেলার মাঠ। এক এক জায়গায় আমাদেরকে এক এক রোল প্লে করে চলতে হয়। তো সেই রোলটাই আজকে আপনাকে প্লে করতে হবে, একদম বিথি যেভাবে বিথি বড় হয়ে উঠেছে, যেই সব সংগ্রামগুলো বিথি ফেস করেছে, সেই গল্পগুলোই আমরা আজকে বিথির কাছে শুনতে চাই। এগুলো গল্প হয়ে গেছে আমাদের কাছে, কারণ আপনাকে আমরা একজন সফল নারী হিসেবে দেখছি, সফল একজন মানুষ হিসেবে দেখছি। সেই কারণেই আপনার গল্পগুলো একটু আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, মানুষকে জানাতে চাই যে আপনি আসলে কিভাবে বেড়ে উঠেছেন, কিভাবে আপনার সংগ্রামটা কাটিয়ে উঠেছেন। সেই গল্পগুলো শুনে যদি এখনকার যারা প্রজন্ম আছে তারা যদি একটু অনুপ্রাণিত হয়, বা যে কোনো নারী বা যে কোনো মানুষ যদি একটু অনুপ্রাণিত হয়, সেটাই হবে আমাদের সফলতা। বিথি, আপনার কাছে একটু আপনার ক্রিকেটে আসার গল্পটা জানতে চাই। কিভাবে, মানে এটা কি আপনার প্যাশন ছিল অনেক ছোটবেলা থেকে যে আমি ক্রিকেট খেলবো, এখানেই আমার ক্যারিয়ার হবে, এমন কিছু, নাকি ভাগ্যের ফেরে আপনি ক্রিকেট খেলতে চলে এসেছেন? না, আমার কোনো প্যাশন ছিল না ক্রিকেট নিয়ে। ক্রিকেট নিয়ে কোনো শব্দ জানা ছিল না যে মেয়েরা ক্রিকেট খেলে বা মেয়েদের ক্রিকেট খেলতে হবে বা এই ধরনের কোনো কিছু, বা ক্রিকেট যে প্যাশন হতে পারে এটাও ধারণার বাইরে হয়নি। ছিল। আচ্ছা। রাইট। তো আমার হচ্ছে স্কুল টুর্নামেন্ট মনে আছে যে অ্যাথলেট হিসেবে স্কুলে সবসময় খেলাধুলায় অংশগ্রহণ করতাম, এবং প্রতি বছরে আম্মা অনেক প্রাইজ নিয়ে যেত বাসায়। তো হঠাৎ করে স্কুলে বলে যে ইন্টার স্কুল টুর্নামেন্ট হবে, ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে অংশগ্রহণ করতে হবে। কিছু জানি না, এই না জানা থেকেই হচ্ছে আমাকে ওখানে ক্যাপ্টেন্সি দেয়, এবং ওই ক্যাপ্টেন্সি থেকেই কিছু না জেনেই মাঠে নামা এবং খেলা। তো এই খেলাটা ওখানেই শেষ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন রংপুর, আমার বাসা তো রংপুরে, তো রংপুর ডিভিশনের ডিস্ট্রিক্ট লিগ যখন হয়, তো ডিস্ট্রিক্ট লিগের সময় স্কুল থেকে ট্রায়ালের জন্য পাঠানো হয়। ওই ট্রায়ালে গিয়ে দেখছি যে অনেক প্লেয়ার আসছে, এবং আমরাও গেছি, ট্রায়ালে অংশগ্রহণ করছি। তো ওইটাই হচ্ছে রংপুর টিমের ফার্স্ট, রংপুর ডিভিশনে ওমেন্স টিম ছিলেন ওই সময়ে, 2010 সালের ঘটনা বলছি। তো সেখানে জয়েন করাটা ছিলেন অনেক বেশি ভাগ্যের বিষয় যে এতগুলো ট্রায়ালের মধ্যে আমি টিকছি এবং বেস্ট 11-এও খেলতেছি। তো খেলা শেষ করার পরে হচ্ছে আমাকে 500 টাকা দিছিল। অনারিয়াম। আচ্ছা। 500 টাকা দিছিল, এবং ওই 500 টাকাটা ওই সময়ের জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি অ্যামাউন্ট ছিল, যে 2010 সালের ঘটনা বলছি। তো এই 500 টাকাটা থেকে আবার হচ্ছে মেইন কথা হচ্ছে যে অ্যাথলেটরা তো একা খেলে, আর ক্রিকেটটা হচ্ছে দলগত খেলা, অনেকগুলো প্লেয়ার ছিল। তো সবাই মিলে একত্রিত হয়ে যে একটা আনন্দ পাইছি এবং টাকাটা পাইছি, সব মিলায় মনে হয়েছে যে ক্রিকেটে আসা। এবং তখনও মেয়েদের কোনো প্র্যাকটিস হতো না, যে মেয়েদের কোথায় প্র্যাকটিস করে। তো মনে আছে যে ওখানে আমি যে একাডেমিতে প্র্যাকটিসের জন্য প্রথম ভর্তি হই, তখন ওখানে সব ছেলে ছিলেন, আমরা 2 জন মেয়ে ছিলাম। তো ওই 2 জন মেয়ের মাঝে এতগুলো ছেলের মাঝে আমাদের ওই সময় এটা মানে কমফোর্টেবল হতো না, বা সমাজেও অ্যাকসেপ্টেড ছিল না, একদমই না। তো আমার কাছে মনে হচ্ছে যে পড়াশোনা করছি এটাই ঠিক আছে, পরে বিয়ে শাদী করে নিব। আচ্ছা। তো বড় যে স্বপ্ন দেখবো যে ভালো কোথাও পড়াশোনা করবো, এরকমও কোনো অপশন নাই। কারণ পরিবারের অবস্থা এত খারাপ ছিল যে আমাদের স্কুলের টিচাররাই হচ্ছে বই দিতেন, বা হচ্ছে বেতন নিয়ে কখনো জোরাজোরি করতেন না আমাকে। এর কারণ হচ্ছে আমি গার্লস গাইড করতাম স্কুলে, তারপরে অ্যাথলেট খেলতাম। তো সবকিছুর দিক থেকে তারা আমাকে এই বিষয়টা খুব বেশি, এই তাদের ঋণটা আসলে কখনোই আমি কোনো কিছু দিয়েই শোধ করতে পারবো না। তো এত বেশি স্বপ্ন ছিল না, সেখান থেকেই ক্রিকেটে আসা, স্বপ্ন দেখা, রক্তের সাথে মিশে যাওয়া আর কি ক্রিকেটটা। তার মানে প্যাশন ছিল না যে আমি ক্রিকেটার হব, কাউকে দেখে কখনো অনুপ্রেরণা না। তো সেই যে
প্যাশন না থাকা থেকে একটা জিনিস নিয়ে স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নটাও তো ভঙ্গ হয়েছে, তাই না? হ্যাঁ, স্বপ্ন আসলে অনেকদিন ক্রিকেট খেলছি। অনেকদিন ক্রিকেট খেলার পরে যখন একটা ভালো জায়গায় কেবল আসছিলাম, যে মানুষের ফোকাস বলতে ক্রিকেটে যেটা বলি আমরা, তো ওখানে যখন ঢাকা প্রিমিয়ার অব্দি খেলতে আসলাম, তো সেখানে এসে এত প্রতিকূলতা একদম, মনে করেন স্কুলের ক্লাস শেষ না হতে আমি রেডি হয়ে থাকতাম যে ক্লাস শেষ হয়ে যাবে। অনেক দিন গেছে যে স্কুল থেকে মাঠের ডিস্টেন্স অনেক, ওই যেহেতু ভাড়া দিয়ে যেতে পারবো না, আমি হেঁটে হেঁটে গেছি। ওখানে গিয়ে যেয়ে দেখছি যে প্র্যাকটিস শেষ হয়ে গেছে, মানে আমার যেতে যেতে দেরি হয়ে গেছে। তো আবার বাসায় ফিরে আসছি। বাসায় এসে আবার আমাদের একটা মুদিখানার দোকান ছিল ছোট্ট, সেটা করতে হয়েছে মায়ের সাথে। তো এত কিছু ফেস করে ক্রিকেটটা খেলা, এবং আপনি তো জানেনই যে একটা মেয়ে হয়ে ক্রিকেট খেলাটা কতটা ডিফিকাল্ট। তো সেখান থেকে এসে ক্রিকেটটা একটা জায়গায় এসে দাঁড়ালাম। এই জায়গা থেকে দাঁড়ানোর সাথে সাথে মনে হলো যে আমাকে কেউ ধাক্কা মেরে ফেলাই দিল, এরকম আমার কাছে মনে হয়েছে ওই সময়। যে যখন আমার অসুস্থতাটা ধরা পড়ে, রিপোর্টে আসে, এবং যেহেতু ওপেনার। একটু আপনাকে থামাই, আপনার হ্যাঁ। অসুস্থতাটাও তো আমার কাছে যতটুকু আমি জেনেছি ওইটাও অনেকটা বেশ নাটকীয়। সেটা আপনার খেলার মাঠেই বোধহয় আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হ্যাঁ, রাইট। আমাদের খেলা চলছিল ঢাকায়। আমি তখন রায়ের বাজারে খেলছিলাম ঢাকা টিমের হয়ে। তো এখানে এসে খেলা চলাকালীনই আমার নাক দিয়ে ২-১ দিন ব্লাড আসছে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ঠান্ডা লেগেছে, ঠান্ডা সর্দি লাগছে বা বেশি হয়। বালু আছে, বালু থেকে আসছে। আচ্ছা। কিন্তু এটা যে অনেক বড় আকারে ধারণ করবে এবং কন্টিনিউয়াস, এটা লং টাইম করা যাবে না খেলাটাকে। শুধু একজন ডক্টর না, কয়েকজনের ডক্টরের কাছে যাওয়ার পরে তারা আমাকে জানায় যে এটাকে কন্টিনিউ না করার জন্য, না করলে ভালো হবে আমার জন্য। তো আমি মানে আবার ক্রিকেটটাকে ছেড়ে দিতে হবে, ক্রিকেট, হ্যাঁ, এটা তো আসলে কলিজায় ছুরি চালিয়ে দেওয়ার মতন রাইট, একদম অবস্থা। মনে হচ্ছিল যে আমার কাছ থেকে আমার পৃথিবীটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টা এরকমই ছিল যে কি এখন কিভাবে, এটা তো ছিলই, আবার এখন কিভাবে আমি পড়াশোনাটা কন্টিনিউ করব। ক্রিকেটে যে টাকাটা পেতাম সেই টাকা দিয়ে তো আমার পড়াশোনা যেত, আমার পার্সোনাল যে খরচ যেত সেটা যেত। কারণ একটা মুদিখানা দোকান দিয়ে আমরা 4 ভাই বোন, আমাদের 4 ভাই বোনের খরচ চালাটা এতটা সহজ না। আমি আপুর ড্রেস পরেই হচ্ছে একদম ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আপুর ড্রেস পরেই আমার স্কুল কমপ্লিট করছি। তো আমার বইয়ের বিষয়টা মানুষজন বই দিত। তো এইভাবে করে চালানো সবকিছু মিলে মনে হয়েছে যে আমার কাছে আমার কাছে এই জীবনটা আসলে রাখার মতো না। কারণ এত লড়াই করে আসলে কতক্ষণ বেঁচে থাকা যায়। তো এটা আমার জীবনে ছিল, মনে হচ্ছে আমার কাছে কিছু কেড়ে নেওয়া হলো, আমার জীবনের একটা অংশ আমি হারিয়ে ফেলছিলাম। হারিয়ে তো আপনাকে ফেলতেই হলো। এরপরে কি মানে, এরপরে তো আপনার পরিবার বোধহয় আপনাকে একবার বিয়ে দিতে চেয়েছিলেন, জি। সেটাও খুবই করুণ একটা ঘটনা। হ্যাঁ, কারণ আপনি দেখেন যে আম্মু সবসময়, একই তো হচ্ছে বর্ণের বিষয় ছিলেন, একই তো পারিবারিক অর্থনৈতিক অবস্থা ছিল। আম্মু এমনও বলতো যে তোর কপালে কি একটা রিক্সাওয়ালাও জোটে না যে তোকে বিয়ে করবে। তো সবকিছু ওভারকাম করার পরে যখন বিয়ে ঠিক হলো এবং বিয়ের আয়োজন, আমার ক্রিকেটের ফ্রেন্ডরাও বাসায় চলে আসছিল আমার বিয়ে খাওয়ার জন্য। তো আপনি রাজি হলেন কিভাবে বিয়েতে? রাজি এটাই হয়েছে। গল্প আছে কোনো? হ্যাঁ, রাজি হওয়ার কারণ আছে যে ওখানে গিয়ে ৩ বেলা খেতে পারবো। বাসায় তো আসলে স্কুল থেকে এসে আমরা কখনোই, আমরা ভাই-বোনরা কখনোই নিশ্চিত ছিলাম না আমরা বাসায় এসে ভাত পাবো কিনা। তো আমার বড় বোনেরও সেম, যে আমার বড় বোনের বিয়ে হয়েছে যে এটলিস্ট সে ওখানে গিয়ে ভালো থাকবে, খেতে পারবে। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে যে আমি যেহেতু ক্রিকেট ছেড়ে দিছি, পড়াশোনাও কি বলে এসএসসি পাস করছি। আমাদের ওই সময় এসএসসি পাস মানে কিন্তু বিশাল ব্যাপার। তো তখন মনে হয়েছে যে হ্যাঁ, আম্মু যেটা বলতেছে, বা শুধু আম্মু না, এলাকার মানুষজন, যে বাসায় বসে আছি, কোনো কাজ নাই, কিছু নাই। তো তখন আমার কাছে মনে হচ্ছে এটা আমার জীবনের সবথেকে রাইট ডিসিশন আমি নিচ্ছিলাম, বিয়ে। বিয়ে করাটা। তারপরে সেই রাইট ডিসিশনের কি হলো? রাইট ডিসিশন আমার কাছে ছিল, কিন্তু মানুষের কাছে ছিল না। যেমন তারা সবকিছু আয়োজন করার পরেও, আমরা সবকিছু আয়োজন করার পরেও তারা হচ্ছে বলছিল যে তারা বের হইছে, আসতেছে। আধা ঘন্টা ১ ঘন্টা পরে আবার মানে তারা বরযাত্রী রওনা দিয়ে দিয়েছে? দিছে। আমাদের ওইভাবে আয়োজন করে বরযাত্রী আসতেছিল না। কারণ আমাদের তো ওইভাবে আয়োজন করে বিয়ে করা পসিবল ছিল না আমাদের। তো ওরা জাস্ট এসে আমাকে, আগে তো দেখছে, এসে জাস্ট আমাকে, আমাদের বিয়েটা হবে, পরে যদি কখনো সামর্থ্য হয় তাহলে অনুষ্ঠান হবে। তো এই যে আসছে, তারা আর আসে নাই। তারা আবার ফোন দিয়ে বলছে তার ছেলের আম্মা যে ছেলেও কালো মেয়েও কালো, আসলে বাচ্চা কি হবে। ও মাই তো গড! এগুলো নিয়েই তাদের সিদ্ধান্ত আসলো যে বিয়েটা হচ্ছে না।
আমার বিশ্বাস এই যে বিথিকে আপনি যিনি বিয়ে করতে চেয়েছিলেন তিনি, আপনি বিথির এই শোটা বোধহয় দেখছেন, বিথির গল্পগুলো শুনছেন, এখন বোধহয় ওই মানুষটার একটু আফসোস করা উচিত যে এখন এখানে একজন সফল একজন মানুষ হিসেবে তার গল্প বলছে, সেই মানুষটা চাইলে তার পাশেও হয়তো থাকতে পারতো। ব্যাপারটা এমন হলেও হতে পারতো। আমার বিশ্বাস উনি যদি এই শোটা দেখেন উনি নিশ্চিত এখন আফসোস করছেন। সে আমার পাশে থাকতে পারতো কিনা জানি না, কিন্তু করোনার সময় আমি তার পরিবারের পাশে ছিলাম। ছিলাম এভাবে যে করোনার সময় আমি হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে কারো যদি খাবারের কষ্ট থাকে বা কোনো কিছু থাকে গর্ভবতী মাদের নিয়ে, আপনারা আমাকে ফোন দিতে পারেন নির্দ্বিধায়। তো তার ওয়াইফ আমাকে ফোন দিছিল আমাদেরকে যে তাদের খাবার লাগবে। তো সেও প্রেগনেন্ট ছিলেন। তো তখন আমরা গিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে যে তার পাশে থাকা দরকার। তো সেই সূত্র ধরে তাদের বাসায় গিয়েছিলাম এবং করোনার সময় তার ওয়াইফকে যতটুকু পারছি এই পুষ্টিকর খাবার থেকে শুরু করে সব দিয়ে আসছে। আপনি নিপাট খুব ভালো মনের একজন মানুষ, এটা আমার কাছে মনে হলো। যে এই মানুষটা আপনার সাথে এভাবে বিট্রে করেছে, তার ওয়াইফের জন্য আপনি যেটা করেছেন, তার পরিবারের জন্য যেটা করেছেন, এটা ইনক্রেডিবল। এটা একজন খুব ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ না হলে তো এই জিনিসটা করা সম্ভবই না। আসলে এইভাবে চিন্তা করি নাই। আমার কাছে মনে হয়েছে যে করোনার সময় আমরা কে কতক্ষণ বেঁচে থাকবো এটা তো আমরা কেউই জানতাম না। তবে মানুষ হিসেবে একটা মানুষের জন্য কতটুকু করতে পারলাম এবং খাওয়ার যন্ত্রণাটা কি, এটা তো আমার পরিবার ছাড়া মনে হয় না আর পৃথিবীতে কেউ জানে, আমার কাছে মনে হয়। এটাই আর কি। তো আমার এই দৃষ্টি থেকে যে খাওয়ার যন্ত্রণাটা আর কেউ না পাক, আমার যেহেতু আল্লাহ একটা সামর্থ্য দিয়েছিলেন, একটা ৮০,০০০ টাকার অ্যামাউন্ট ছিলেন আমার কাছে স্কুটি কেনার। তো ওই টাকা দেখে আমার করোনার যাত্রা শুরু হয়। তো তখন আমার কাছে মনে হয়েছে তার পাশে থাকা দরকার। সে হতে পারে আমার সাথে কিছু করছে, কিন্তু এটা আমার কাছে অন্যায় মনে হয়নি, যে আল্লাহ চায়নি, আমার কাছে পজিটিভ ওয়েই মনে হয়েছে। সেটাই, আল্লাহ যেটা প্ল্যান করেন, আমরা বলি না আল্লাহ অলওয়েজ আ বেস্ট প্ল্যানার, সেইটাই বোধহয় আল্লাহ আপনার সাথে করেছেন। কিছু খারাপ ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু আমরা সবসময় বলি যে এটার অবশ্যই কোনো ভালো দিক আছে, অবশ্যই কোনো ভালো দিক আছে। সেই ভালো দিকটা বোধহয় আপনি এখন উপভোগ করছেন, তাই না? আপনি তো আত্মহত্যা করতে গেছিলেন, তাই কি? হ্যাঁ, এখন আমরা হেসে হেসে বলছি, কিন্তু ওই ঘটনাটা একটু জানতে চাই যে আত্মহত্যা করতে গেছিলেন, মানে দেয়ালে পিঠ না ঠেকে গেলে তো আমার মনে হয় না মানুষ এত বড় সিদ্ধান্তটা নেয়। আসলে একসাথে তো সব ঘটনাই ঘটে গেছে ওই সময়, যে ক্রিকেট ছাড়তে হয়েছে, বিয়ে করা নিয়ে যে বিয়ে ভেঙে গেল, তারপরে আবার ওই খাবারের কষ্ট, আবার ওই আম্মুর কথা, মানুষের কথা, সবকিছু মিলে মনে হয়েছে আসলে যে এটা হচ্ছে আমার রাইট ডিসিশন, যে এখানে না থাকাটাই ভালো এই পৃথিবীতে। কারণ আমি যেখানেই যাচ্ছিলাম, যার কাছেই যাচ্ছিলাম একটা চাকরির জন্য, যার কাছেই যাচ্ছিলাম একটু হেল্পের জন্য, কেউ আমার কাছে মনে হয় ওই সময় কেউ পাশে এসে দাঁড়ায় নাই, একটা সিঙ্গেল পার্সন পাশে এসে দাঁড়ায় না। এবং যারাই দাঁড়াইতে চাইছে তাদেরই পিছনে কোনো না কোনো উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যটাই আমাকে সব থেকে বেশি আঘাত করছে। যে আমার হচ্ছে কোয়ালিফিকেশন আছে, ইন্টার পাস করছিলাম তখন, এসএসসি পাস করা, এসএসসি পাস ইন্টার পাস, ওই সময় কিন্তু আপনি যে কোনো জায়গায় চাকরি পাবেন। 2016-17 সালের কথা, বিশেষ করে রংপুর অঞ্চলে। আপনি ঢাকাতে পাবেন কিনা এটা না, কিন্তু ওই সময় আমি কাউকেই পাইনি, একজন সিঙ্গেল পার্সন আমার পরিবার ছাড়া আর কি, আমার বোন, আমার আম্মা, এছাড়া আমি কাউকে পাইনি। তো পড়াশোনার জন্য ফর্ম ফিল আপের জন্য প্রতিটা ফর্ম ফিল আপের জন্য আপনার বাসায় কাউকে না কাউকে বলতে হতো, যে বাসায় না পরিচিতদেরকেই বলতে হতো যে আমাকে 3500 টাকা দেন বা 2400 টাকা দেন, যে আমি যেন ফর্ম ফিল আপটা করতে পারি। তো এইভাবে কতদিন একটা মানুষের জীবন চলতে পারে, এবং আদৌ বিয়ে হবে কিনা, আদৌ সেখানে বিয়ে করে সুখী থাকবো কিনা। তো সেখান থেকে মনে হয়েছে আসলে আমার কাছে না, এই পৃথিবীতে না থাকাটাই মানে মেইন উদ্দেশ্য ছিল, যে না থাকবো না এখানে। আসলে কেউ কারোর জন্য কখনো কিছু করে না, আমার কাছে ওই সময় এগুলো মনে হয়েছে। এবং আমার যে যন্ত্রণাটা সবসময় বাবাকে নিয়ে, তো এগুলোও আসলে নিতে পারছিলাম না। সকালে উঠে রাতে সবসময় বাবার সাইড থেকে যে বিষয়গুলো আছেন, বাবা দায়িত্বশীল বাবা ছিলেন না। তো মনে হয়েছে যে এত কিছু আসলে নেওয়া যাচ্ছে না, সহ্য করে থাকাটা আমার জন্য অনেক নিয়েছিলেন। ফিরে আসলেন কিভাবে সেখান থেকে? খাদের কিনার থেকে কিভাবে ফিরে আসলেন? ফিরে আসলাম, আল্লাহ তো বাঁচাই দিলেন। আম্মা তো অসুস্থ হয়ে গেছিলেন। আপনি কি অ্যাটেম্প্ট করেছিলেন একবার? হ্যাঁ, অ্যাটেম্প্ট করেছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম এমন না, যে আমার কাছে মনে হয়েছে যে ওষুধ মনে হয় অন্য কিছু খেলেই হয়তো বা
অন্য ওষুধ খেলে হয়তো বা মানুষ মারা যায়, আমার ওষুধগুলো খেয়েছিলাম। এবং আমার যে হাতের কাটাগুলো, এগুলো হচ্ছে মানুষ ভাবে যে আমার রিলেশন ছিল বা যেটা হয় আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে হাতের যে কাটাগুলো আছে এগুলো কাটলেই হয়তো বা মানুষ মারা যায়। তো এই জায়গা থেকে আমি এই ধারণাটা সিনেমা দেখে তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট। এরকমই যে রক কাটলে মানুষ মারা যায়, এক্সাক্ট রকটা কোথায় ওই সময় তো ওই সেন্সটা আমার নাই। তো এগুলো সব অ্যাটেম্প নিয়েছিলাম, যে সব ধরনের আম্মুর ঘুমের ওষুধ থেকে শুরু করে আম্মুর যে মেডিসিনগুলো ছিল সব ধরনের ওষুধই খেয়েছিলাম, যে অ্যাটলিস্ট যেন যাই হয়ে যাক হসপিটালে না থেকে যেন মারা যায়, এরকমটা মনে হয়েছে। ফিরে আসলেন কিভাবে? ফিরে আসার গল্পটা এটাও অনেক কষ্টের। যে আমি যখন ক্রিকেট ছেড়ে দিলাম, তারপরে কোনো জায়গায় জব পেলাম না, সবাইকে বলছিলাম। এবং আমার সব থেকে লাইফের এক খারাপ দিক ছিল যে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার পরিবার মিনিমাম 20-25টা কবিরাজের কাছে নিয়ে গেছিল, যে বিয়ে হচ্ছে না কেন, বিয়ে কবিরাজের কাছে কেন যাচ্ছে, যে বিয়ে না হওয়ার জন্য কেউ, মানে আমাদের যে কুসংস্কারমূলক যে বিষয়গুলো এটা তারা করছে। তো এগুলো অনেক পেইনফুল ছিল আমার জন্য। তো সবকিছু মিলায় যখন এই জিনিসগুলো ওভারকাম হলো এবং আমি একদম ডিটারমাইন্ড হলাম যে আমি যেহেতু ক্রিকেট জানি এবং আমার কোন ল্যাকিংসগুলো ছিল, যে আমি ক্রিকেট একাডেমিতে যেতে পারতাম না টাকার অভাবে, ভর্তি হতে পারতাম না, ড্রেস কিনতে পারতাম না, জুতা কিনতে পারতাম না। তার মানে অনেক মেয়ে আছে যারা ক্রিকেট খেলার স্বপ্ন দেখে কিন্তু তারা ওয়ে পাচ্ছে না বা জায়গা পাচ্ছে না। আরেকটা দিক আমি চিন্তা করলাম যে খুলনার দিকে, খুলনা এখন অবধি বাংলাদেশ টিমে যতগুলো নারী ক্রিকেটার আছে বা ক্যাপ্টেন ছিলেন সব খুলনার। আচ্ছা, তো খুলনার কেন? আমার বাড়ি কিন্তু খুলনাতে। আচ্ছা, তাহলে আপনি অনেক লাকি যে আপনাদের এখান থেকে এতগুলো উদীয়মান ক্রিকেটার উঠে এসেছে, একদম কিংবদন্তি। তো এটা খুলনা কেন, এটা কেন রংপুর না? এই কেন রংপুর না করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা রংপুরে একাডেমি দেওয়া উচিত। আমার কাছে কিন্তু টাকা নেই, কিন্তু আমার মাথায় আসছে, তার মানে আপনার স্বপ্নই আপনাকে বাঁচিয়ে রেখেছে, অন্য কিছু কিন্তু না। কোনো মানুষের সমর্থন, কেউ আপনাকে খাদের কিনার থেকে তুলে নিয়ে আসলো, এমন কিছু কিন্তু না। আপনি নিজের ভেতরে তার মানে স্বপ্ন লালন করছিলেন, বাঁচার স্বপ্ন কিঞ্চিত তখনও থেকে গেছিল আপনার, তাই না? একদম। তারপরে কি হলো? ওই সময় কিন্তু একাডেমি দেওয়াটা এতটা সহজ না। একটা ক্রিকেট কিন্তু হচ্ছে রাজাদের খেলা, হ্যাঁ, এটা কিন্তু বলা হয় যে ক্রিকেট রাজাদের খেলা। এবং রাজাদের খেলাটা আমি কিভাবে একাডেমি তৈরি করে কন্টিনিউ করব, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমি একটা একাডেমি দিচ্ছি, সবার বকা খাচ্ছিলাম যে কি হয়েছে তোমার মাথা ঠিক নাই, বা তুমি এগুলো কেন করতে যাচ্ছ। তো আমার কাছে আমি আম্মুদেরকে আপুদেরকে বসে বলছি যে তোমরা আমাকে আরেকবার বিশ্বাস করতে পারো, ওটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যা হয়ে গেছে, তোমরা একটা বিশ্বাস করে দেখো যে তোমরা আমাকে কিছু টাকা লোন করে উঠায় দাও, আমি তোমাদের এই টাকাটা পরিশোধ করব। তো আম্মুরা লোন করে দিল, দেওয়ার পরে হচ্ছে আমার একাডেমির যার কাছে গেছি একাডেমি নিয়ে, যে আমি একটা একাডেমি খুলতে চাই, সেই পার্সনটাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, আচ্ছা তুই খোল, যাবো এখন। মানে তাদের ইয়েটা ছিল যে আমি হয়তো বা আমার মুখের কথাটা বলার জন্য বলতেছিলাম, তাদের কাছে ওটা অত গুরুত্বপূর্ণ বিষয় ছিলই না। তো আমি যখন সব অ্যারেঞ্জমেন্ট করছিলাম এবং বিভিন্ন স্কুলে ক্যাম্পিং করতেছিলাম যে মেয়েদের ক্রিকেট একাডেমি আছে, এবং আমার উদ্দেশ্য ছিল মেয়েদের ক্রিকেট একাডেমি হবে, কিন্তু এখান থেকে আমি কোনো টাকা আশা করবো না, এতে আমার যাই হয়ে যাক। আমি কোনো ভর্তি ফি নিব না, কোনো মাসিক ফি নিব না, কিন্তু মেয়েদেরকে ক্রিকেট শেখাবো। তো এখন আমার আম্মুর কথা বা আমার ফ্যামিলির কথা, তুই তাহলে কিভাবে একাডেমিটা চালাবি, কিভাবে কন্টিনিউ করবি, এটা যদি তুই টাকাই না নিস। টাকা তো আমাদের দরকারই সব জায়গা থেকে। তো আমি বলছি আমি যদি এটা চালু করি, আমি জানি আমি তখন সবাইকে পাবো, তো চালু করার আগে আমি কাউকে পাবো না, এটাও জানি। তো টাকা উঠানোর পরে আমাদের সব ঠিক হয়ে গেল, গেস্টদেরকেও ডাকলাম, আমাদের হচ্ছে বাচ্চাদেরকেও ইনভাইট করলাম, স্কুলের বাচ্চাদেরকে তোমরা আসো, সব বলবো, ডিটেলস বলবো। যখন সব ঠিক হয়ে গেল, ঠিক তার আগ মুহূর্তে ওপেনিং এর আগের দিনে আম্মু হঠাৎ অসুস্থ হয়ে যায়, আম্মুকে আবার হসপিটালে অ্যাডমিট করতে হয়। আমি আর ওপেনিং করতে পারি না, সবাইকে এই স্বপ্নের জিনিসে আপনি আবার বাধা তৈরি হয়ে গেছে। তো এখন আম্মুকে ডক্টর দেখাতে গেলে আপনি ওই যে টাকাটা উঠাইছেন 20,000 টাকা, সেটা দিয়ে আম্মুর চিকিৎসা করবেন না আপনি একাডেমি করবেন? অবশ্যই আম্মুর চিকিৎসাটাই করবেন। তো ওখানে অনেক টাকা খরচ হয়ে গেল। পরবর্তীতে আমি সবাইকে ফোন দিয়ে বললাম যে আমার প্রোগ্রাম হচ্ছে না, ক্যান্সেল। তো এটা নিয়েও মানুষ হাসাহাসি করছে যে এটা তো আসলে হওয়া সম্ভব না, একটা ফ্রি একাডেমি। ক্রিকেট এত বেশি টাকার জায়গা যে আপনার একটা ব্যাট আপনার ধারণাও নাই 70-80 হাজার টাকা দাম।
1 লাখ 1.5 লাখ টাকা দাম একটা ক্রিকেট ব্যাটের দাম। এটা আমরা ক্রিকেট খেলা দেখি কিন্তু আমরা জানি না প্যাডের দাম অনেক বেশি, গ্লাভসের দাম অনেক বেশি। তো আমার কাছে তখন ওই সময় মনে হয়েছে যে যেটা দিয়েই হোক, যদি নিম্ন পরিমাণ কোয়ালিটি দিয়েও একাডেমিটা স্টার্ট করা যায় তো করব। পরে হচ্ছে 26শে অক্টোবর 2019 সালে আমি আবার ডেট দেই, আবার হচ্ছে ওর কাছ থেকে টাকা নিয়ে আমি একাডেমিটা ওপেনিং করি। রংপুরে সবাইকে নিয়ে, যারা যারা গুণীমান ছিলেন ব্যক্তিত্ববর্গ সবাইকে নিয়ে একাডেমিটা চালু করি। এবং আমার কল্পনার বাইরে ছিল যে প্রথম দিন আমি 30 জন এতগুলা বাচ্চাকে নিয়ে আমি আমার একাডেমিটা চালু করি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা পাগলা গারদে আসছি, কারণ আমি তো খেলছি, আমি তো কখনো কোচিং করাই নাই। আর এতগুলা মেয়ে নিয়ে আমি এখন কি করব কিছু বুঝতেও পারছিলাম না যে। তো ওই কয়েকটা দিন আমার অনেক কষ্ট গেছে। তো এইভাবেই ক্রিকেট একাডেমিটা আবার যাত্রা শুরু হয় এবং হ্যাঁ, এটা কন্টিনিউ চলতেছে এখনো। আপনার তো সেখান থেকে টাকা নেওয়ার কোনো প্ল্যান ছিল না তখন, এখন কি সেখান থেকে আপনি আর্নিংস পাচ্ছেন? না, আমার একাডেমি এখনো ফ্রি। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট একাডেমি যেখানে মেয়েদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং শুধুমাত্র মেয়েদের একাডেমি। তাহলে আপনার আর্নিংসটা কোথা থেকে আসে? আমি এখন যে ক্রিকেট কোচিং করাচ্ছি, কোচিং এর যে টাকাটা, সেই টাকাটা থেকেই আমি হচ্ছে মেয়েদের আমার ফুল একাডেমিতে দিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি হচ্ছে আমার কিছু কিছু মাসের প্রজেক্ট ছিলেন, আমি স্টার্ট করছিলাম যে ক্রিকেটের টাকা দিয়ে স্টার্ট করছিলাম, যে মানে কৃষি ক্ষেত্রে যে ওখান থেকে টাকাটা আসতো সেটা দিয়েও আমি এই একাডেমিটাই চালাই। আমি আসলে ওদের কাছ থেকে, বাচ্চাদের কাছ থেকে কোনো টাকা নিতে পারি না। কিন্তু এটা আমি বুঝতে পারি না এটা কিভাবে সম্ভব, যে মানুষটা বলছে যে তারা প্রতিদিন খাবার কষ্ট করেছে, যে মানুষটার পরিবার চলছে না, সেই মানুষটাই এখন নিজে ইনকামও করছে, পরিবারকে টাকাও দিচ্ছে, একই সাথে একটা ফ্রি একাডেমি চালাচ্ছে। এই যে টার্নওভারটা, এটা কিভাবে সম্ভব হলো? এখন কি সচ্ছল জীবনযাপন করছেন? হ্যাঁ, এখন অনেক বেশি সচ্ছল জীবনযাপন করছি, কারণ এখন আমার হচ্ছে এই যে আপনি যে বলেন বর্ণের কথা, রূপের কথা, আমি রংপুরে একটা বিউটি পার্লার দিয়ে দিচ্ছি। কিন্তু আমি কখনো ওখানে কাজ করাই না। আচ্ছা, আমার মেয়েদের এখন একটা জিম আছে রংপুরে, মেয়েদের জিম। তো সেটা আসেন ওখানে জিমে মেয়েরা রেগুলার আসছেন? অনেক, আমাদের অনেকগুলো আছে, আমাদের 3 মাস হয়েছে, 3 মাসে 150-এরও অধিক মেয়ে ওখানে জিম করতেছে। তো আসলে আমার কাছে মনে হয় মনের শক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই সময় ছিল না, যখন একাডেমিটা দেই বাচ্চারা আমার মনের শক্তি হিসেবে দাঁড়া করা। এবং বাংলাদেশের জার্সিটা পরতে পারি নাই, তো আমি চাই যে আমার একটা বাচ্চা হলেও যেন বাংলাদেশের জার্সি পরে জাতীয় সঙ্গীতটা গায়। এটা আপনার স্বপ্ন? যে একাডেমি 30 জন নিয়ে শুরু করেছিলেন, সেই একাডেমিতে এখন কতজন আছে? এখন 280 প্লাস আছে। আমাদের লাস্ট কাউন্ট ছিল 280 জন। আচ্ছা। তো রেগুলার প্র্যাকটিস করানো হচ্ছে এবং আমাদের একাডেমি থেকে বাংলাদেশের প্রতিটা লিগে, মানে যতগুলা লিগ হচ্ছে, যতগুলা খেলা হচ্ছে, সব জায়গাতে আমাদের একাডেমির মেয়েরা খেলছে। বাহ! আপনি কিছুক্ষণ আগে আপনার সাথে অফ দ্য রেকর্ডে আমার যখন গল্প হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে এখন ছেলেদের খেলার স্কোর আর চেক করা হয় না, কিন্তু ওই জায়গাটা মেয়েরা দখল করেছে। এটা আপনার মতো মানুষদের অবদানের জন্যই। কিন্তু আমি জানি না আসলে কার অবদান কতটুকু, তবে আমি সত্যি এখন মেয়েদের যে খেলাটা হয়, আমি একদম প্রথম থেকে শুরু করে লাস্ট বল অবধি আমি খেলাটা দেখি। কারণ মেয়েদের অ্যাচিভমেন্ট আপনি ছেলেদের তুলনায় অনেক বেশি, এবং এখন অবধি মেয়েরা কিন্তু এশিয়া কাপ নিয়ে আসছে বাংলাদেশে। তো এটা কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট। তো এখানে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, তবে আমার কাছে মনে হয় যে যার যত অ্যাচিভমেন্ট তাকে সেভাবেই বিচার করা উচিত। এবং যেহেতু বাংলাদেশ ক্রিকেটে নারীদের অ্যাচিভমেন্ট অনেক বেশি, তাদেরকে সেই জায়গাটা দেওয়া উচিত। আর এখন সেই জায়গাটা হয়তো বা বাংলাদেশের দর্শক, বাংলাদেশের মানুষ দিচ্ছে। আচ্ছা, পুরুষ ক্রিকেট দল বা জাতীয় ক্রিকেট দল যেই সুযোগ সুবিধা, যেই অনারিয়াম পাচ্ছে, নারীরা কি সেই একই রকম বা কাছাকাছি পাচ্ছেন? না, এটা একদম আকাশ পাতাল তফাৎ, বিশাল একটা বৈষম্য আছে, অনেক বিশাল। আপনারা কি এই জিনিসগুলো নিয়ে কখনো কথা বলেছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যখনই যেখানে যাই, যেখানেই মিটিং হয় না কেন, বিশেষ করে এখানে কথা বলতেই হবে। কারণ আমি প্লেয়ার ছিলাম, আমি যদি প্লেয়ার না থাকতাম বা আমি যদি ক্রিকেট না খেলতাম, আমি একটা প্লেয়ারের কষ্ট বুঝতাম না। আমি জানি যে একটা প্লেয়ারের কষ্ট কি দরকার। তো মেয়েরা ওই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। অ্যামাউন্টের পরিমাণ আকাশ পাতাল তফাৎ। যে
তারা একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট পাচ্ছে, কিন্তু বৈষম্য যে জায়গাটা, এটা অনেক বিশাল একটা জায়গা। এটা আসলে এটা নিয়ে আমরা কথা বলি সব জায়গাতে এবং চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমার কাছে মনে হয় যে যাদের অ্যাচিভমেন্ট বেশি তাদের সুযোগ সুবিধা আরো বেশি দেওয়া উচিত। রাইট, অ্যাচিভমেন্টের কথা যখন আসলো, আপনার জীবনের অর্জনগুলো কি কি একটু জানতে চাই অ্যাজ এ ক্রিকেটার, এবং এখন তো আপনি অনেকগুলো বিজনেস এক্সপ্যান্ড করেছেন অনেকগুলো জায়গায়, সব মিলিয়ে আপনার জীবন থেকে অর্জনগুলো কি কি একটু আমাদের যারা শুনছেন আজকে, আমাদেরকে যারা দেখছেন, তাদেরকে একটু বলেন, তারা যেন অনুপ্রেরণা পায় যে খাদের কিনার থেকে উঠে এসেও এত কিছু অর্জন করা যায়। আমার অ্যাচিভমেন্ট এখন আল্লাহর রহমতে অনেক বেশি, কিন্তু এটাকে আমার এখন অ্যাচিভমেন্ট বলি না। আচ্ছা। তবে অ্যাচিভমেন্টের জায়গা হচ্ছে আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কখনোই ভালো প্রাইজ পেতাম না, পাইনি আসলে, যে ম্যান অফ দ্য ম্যাচ বা কোনো প্রাইজ পাইনি। তবে অ্যাজ এ কোচ হিসেবে এসে অনেকগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ঝুড়িতে, রানার্স আপ ট্রফি আছে। ইভেন দো এখন অ্যাচিভমেন্ট বলতে যে আমার একাডেমির বাচ্চাগুলো এত জায়গায় খেলতেছে, তারা একটা আর্নিং সোর্স তৈরি হয়েছে তাদের, তারা প্রফেশন হিসেবে বিষয়টাকে নিচ্ছে। তারপর সোশ্যাল ওয়ার্ক যে করছি, হাজার হাজার মানুষকে কর্মসংস্থান করে দিচ্ছি, হাজার হাজার মানুষের একটু মুখের আহার করে দেওয়ার ব্যবস্থা করছি। তারপরে অনেকগুলো মসজিদ তৈরি করছি বাংলাদেশে। তো এমন অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে যারা টিউবওয়েলের জন্য পানি খেতে পারতেন না, লাস্ট 50 বছরেও তাদের ওই এলাকাতে টিউবওয়েল ছিলেন না। সেই জায়গাতে যখন তাদেরকে পানির ব্যবস্থা করে দিচ্ছি, রাস্তায় যখন একজন রিক্সা চালক আপা কেমন আছেন বলতেছে, দিন শেষে আমার কাছে অ্যাচিভমেন্টগুলো আসলে এটাই মনে হচ্ছে। আর খেলাধুলার জগতে কি কি অর্জন ছিল? খেলাধুলার জগতে কোচ হিসেবে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, ক্রিকেটার হিসেবে কখনোই ছিল না। চ্যাম্পিয়ন্স ছিল, আন্ডার 19 এর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, মেয়র কাপের চ্যাম্পিয়ন্স ট্রফি, ঢাকা ফার্স্ট ডিভিশনের রানার্স আপ ট্রফি, এবং অনেকগুলো ট্রফি এখন ঝুড়িতে আছে। এবং এটাই বা কম কি, এত ছোট ক্যারিয়ারে এটাই অনেক অনেক অর্জন। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যে যাদের খেলা আমি সবসময় দেখতাম, তামিম ভাইয়া, তারপর মুশফিক ভাইয়া, রুবেল ভাইয়া, তাদের খেলা যখন দেখতাম, শুধু দেখতামই, তারা যে কখনো আমাকে ফোন দিয়ে আমার এই কাজের সাথে অংশগ্রহণ করবে, বা তারা যে আমাকে ফোন দিয়ে বলবে যে তারা এই কাজগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছে, আমার সাথে আছে, এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্টের জায়গা। এবং ওমেন্স ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার তারা আমার সঙ্গে সংঘবদ্ধ হয়ে কাজ করতেছে, এগুলো আসলে অনেক বড় অ্যাচিভমেন্টের জায়গা, বিশাল অর্জন। এগুলো বিশাল অর্জন, যেই অর্জন আসলে আপনি কখনো টাকা দিয়ে পরিমাপ করতে পারবেন না। মানুষের সমর্থন পাওয়াটা আমার মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য সবচেয়ে বড় অর্জন, যে আমার মাথার উপর কেউ হাত রেখেছে, আমার কাঁধে কেউ হাত রেখে বলছে না ইউ ডিড গ্রেট, তাই না? একদম, এটা অনেক মানসিক শান্তি দেয়, এটা বিশাল শান্তি। আচ্ছা, একটু সার্বিক বর্তমান পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, মেয়েদের জন্য দেশে খেলাধুলা করাটা তো এমনি একটা ট্যাবুর মতো চোখে দেখা হয়, তাই না? যে মেয়েরা হাফ প্যান্ট পরে খেলছে, এই জিনিসগুলো কি আপনি আপনার নিজের জীবনে ফেস করেছেন? হ্যাঁ, অনেক বেশি। আপনার হচ্ছে বাংলাদেশে সবসময় যেটা বলা হয় যে মেয়েদের পোশাক নিয়ে যে কথাটা আসে, এখন আরো বেশি হচ্ছে। আমাদের একটা মেয়ে জার্সি ট্রাউজার পরে খেলতেছে, এটা আমি যেমন ওই সময় শুনে আসছি, এই সময় আমার বাচ্চারা যখন খেলতেছে, আমার বাচ্চারাও শুনতেছে। এটাই প্রশ্ন ছিল আসলে, ঘুরে ফিরে আমি এখানেই আসতাম, যে এটা একজন ম্যানেজার হিসেবে আপনি কিভাবে ম্যানেজ করেন? এখন তো পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে, মব জাস্টিস তৈরি হচ্ছে নারীদের এগেইনস্টে, ওড়না পরা নিয়ে ইস্যু তৈরি হচ্ছে। তো যখন আপনি যে বাচ্চাদেরকে ট্রাউজার পরে, টি শার্ট পরে রংপুরের মতো জায়গায় খেলতে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কি ধরনের মনোভাব তৈরি হচ্ছে, সেটা আপনি কিভাবে সামলাচ্ছেন? আমার এমনও প্লেয়ার আছে যে সে খুব ভালো খেলছে, হঠাৎ করে সে মাঠে আসতেছে না, তার রিজন হচ্ছে তার এই যে ড্রেস আপ নিয়ে তার পরিবার বাধা দিচ্ছে, তার সমাজ বাধা দিচ্ছে। তো এটা অনেক চ্যালেঞ্জিং। এমনও হয়েছে যে আমি অনেক গার্জিয়ানের বাসায় গিয়ে রাস্তায় দাঁড়ায় আছি, দরজা খুলতেছে না, কত ডাকতেছি, দরজা খুলতেছে না। তো আবার তাকে ফ্যামিলিকে বুঝাই নিয়ে আসতেছি, দেখেন ওড়না পরা বা ধর্মটাকে মেনটেন করা যে ড্রেসের উপর সবকিছু হবে, আমার কাছে মনে হয় এটা না। আমিও কিন্তু হচ্ছে খেলাধুলার পাশাপাশি আমার ধর্মটাকে মেনটেন করি। তার মানে এই নয় যে আমি হচ্ছে ধর্মটাকে ফেসবুকে পাবলিশ করতেছি যে আমি নামাজ পড়ে আসলাম, আমি এখন তারাবি বললাম, এখন তো রমজান মাস, এটা কিন্তু না, কিন্তু আমি কিন্তু পড়তেছি। এখন আপনি যদি জোর জবরদস্তি করে কোনো কিছু চাপাই দেন, এটা আসলে আমার কাছে মনে হয় বোধগম্য জিনিস না। আমাদের ইসলামেও আছে, ধর্ম কখনো জোর জবরদস্তি করে কোনো কিছু হয় না। আর এই ওড়না পরা যে বিষয়টা, এটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে, এটা আপনার স্বাধীনতা থাকতে পারে। আমার কাছে মনে হয় যে সেটা তারই থাক বিষয়টা, এটা নিয়ে আসলে কথা না বলাটাই, মাথা না ঘামানোটাই ভালো।
আমি ওড়না পরাকে বা ওড়না না পরাকে কোনো কিছু বলতেছি না, তবে সবার জীবনের স্বাধীনতাটা দরকার আছে, পোশাকের স্বাধীনতাটা দরকার, আছে, সিদ্ধান্তের নেওয়ার স্বাধীনতাটা দরকার আছে। আমি কি করতে চাই কি করব না সেই স্বাধীনতাটা আমার থাকা উচিত, যতক্ষণ পর্যন্ত আমি অন্যের ক্ষতি না করছি। একদম। বিথি আপা, আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, তাই না? আপনি অলরেডি একটা পায়োনিয়রের জায়গায় চলে এসেছেন। এখন যদি আপনার মনে হয় যে কেউ আপনার মতোই এভাবে উঠে আসতে চায়, একই রকম ভাবে কাজ করতে চায়, আপনি তো অনেক স্ট্রাগল, অনেক রকম সংগ্রামের মধ্য দিয়ে গেছেন, সেটা আপনি কিভাবে অতিক্রম করেছেন, এবং নতুন কেউ যদি কাজ করতে চায় তাহলে তার আসলে কি কি স্টেপগুলো মাথায় নেওয়া উচিত? দেখেন হচ্ছে, যে কোনো, আমি মানুষ হিসেবেই বলি, এটা নারী বা পুরুষ হিসেবে বলবো না, যে কোনো মানুষের যদি সামনের দিকে যেতে হয় তাহলে আমার কাছে মনে হয় যে মূল শক্তিটাই হচ্ছে মানসিক শক্তি। এবং মানসিক শক্তি ছাড়া আপনার ফ্যামিলি সাপোর্ট করেও আপনাকে কখনো আগাতে পারবে না, আপনার আশেপাশে যারা আছে তারাও কখনো আপনাকে আগাতে পারবে না। তো এই মানসিক শক্তিটা খুব বেশি ডেডিকেশন নিয়ে থাকতে হবে যে আমাকে কিছু করতে হবে। আমরা হচ্ছে সবসময় রুমের মধ্যে ভেবে ফেলি বা কোনো এক জায়গায় ভেবে ফেলি আমরা অনেক কিছু করে ফেলবো। আসলে এটা ওই কাজটাকে করার জন্য আমরা কতটুকু পিছনে যাচ্ছি, কতটুকু পিছনে যেতে যেতে আবার থেমে যাচ্ছে কিনা আবার। তো এই জিনিসগুলো যদি আমরা নোটিস না করি তাহলে এই জায়গাতে আসা সম্ভব না। এবং ডেডিকেশন তো থাকতেই হবে, আবার পরিশ্রম লাগবে। আপনি এমনি এমনি সফল হতে পারবেন না, আপনার পিছনে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে হবে না। এবং যদি কেউ আসতে চায়, কেউ তো কারো মতো না, তবে কেউ যদি আসতে চায় তাহলে আমি বলবো যে অবশ্যই সেই জায়গাতে আসা উচিত। কারণ আমি যেহেতু এতগুলো কাজ করতেছি একসাথে, তো এটা যদি আরো 10 জন করে তাহলে আমাদের বাংলাদেশটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় স্বপ্নের মতো লাগে, স্বপ্নের মতো লাগে, যে অসাধারণ সুন্দর একটা দেশ আমরা পেতাম। একদম। আর আমি একটা লজিক নিয়ে সবসময় চলি, সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল বাংলাদেশের থেকে আমাদের একটা মানবিক সুন্দর বাংলাদেশ খুব দরকার। এটা না হলে আমরা কখনোই কারো পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, কখনোই কারোর সাথে একসাথে হয়ে কাজ করতে পারবো না। এই একসাথে কাজ করা এবং একে অপরকে সাহায্য করা, এটা যদি আমাদের না থাকে তাহলে আমরা কেউ কোনো জায়গা থেকে আগাতে পারবো না। মানুষের প্রতি সহনশীলতা থাকাটা বোধহয় খুব জরুরি। সহনশীলতা কথাটা যখন এসেই গেল, এই বিষয়টা একটু আমি আপনার তো শুরুর জীবনের স্ট্রাগল গুলো শুনেছি, এবং আমরা এখনকার পরিস্থিতিও দেখছি। একই রকম মনোভাব কি থেকে গেছে মানুষের ভেতরে? তখন যে স্ট্রাগল নারীদের করতে হয়েছে, এখনো সেই একই স্ট্রাগলই করতে হচ্ছে? হ্যাঁ, একদম সেম, কোনো পরিবর্তন আমি আসলে দেখতেছি না। আমি যে চ্যালেঞ্জগুলো ফেস করে আসছি, আমার বাচ্চারাও সেই চ্যালেঞ্জগুলো তো ফেস করছে এবং মনে হচ্ছে যে আরো বেশি করতেছে। তখন তো হচ্ছে বাবা মাকে বুঝায় হলেও যেতে পারতেছে। এখন বাবা মা সমাজতান্ত্রিক হয়ে গেছে, সমাজের মানুষ কি বলবে। তো এই সমাজতান্ত্রিক থেকে একটা বাবা মাকে বোঝানো আসলে অনেক ডিফিকাল্ট। তো তারা হয়তো, আমার বাচ্চারা আরো বেশি তারা চ্যালেঞ্জিং ফেস করতেছে। তো কোনো চেঞ্জ আমি দেখতেছি না এই সাইড থেকে, যে চেঞ্জিং একটা বিষয় আছে। তো এই চেঞ্জটা আসলে কবে হবে এটা আমি জানি না। তবে মেয়ে হিসেবে এই জায়গাতে চলা বা একটা মেয়ে হিসেবে কাজ করা, এটা অনেক চ্যালেঞ্জিং এবং এত বেশি সাফার করতে হয় জীবনে সব দিক থেকে। ইকোনমিক্যাল বলেন, সাপোর্টিং বলেন, একটা নারী হিসেবে বলেন, সব দিক থেকে আপনাকে সাফার করেই আপনাকে এই জায়গায়, মোরাল সাফারিংসটা বোধহয় সবচেয়ে বেশি, অনেক বেশি। আর মানসিকভাবে আপনাকে যে যেইভাবে পারবে, আমি যেমন আমার জায়গা থেকে আমাকে যে যেইভাবে পারছে আমাকে ডিস্ট্রয় করছে। আমাকে কেউ বলে নাই যে এটা করো এটা করো, যখন শুরু করি বা এখন আমি আমার সাপোর্টিং এ পাচ্ছি, কিন্তু আমার এই সাপোর্ট এখন আমার দরকার নেই। আমার কাছে ওই সাপোর্টটাই দরকার এখন, যেই সাপোর্টটা আমাদের বাচ্চার দরকার। তো আমার বাচ্চাদেরকে যদি এই সাপোর্টটা পাই তাহলে আমার কাছে মনে হয় আমার বাচ্চাদের জন্য সহজ হবে। আবার আমি এটাও চাচ্ছি আমার বাচ্চারা চ্যালেঞ্জ করে এখানে আসুক। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, যেই কাজই করি চ্যালেঞ্জ থাকবে, কিন্তু অন্তত এই ধরনের মোরাল ডেমোলিশ যেটা হয় সেইটা যেন না হয়, এটাই আসলে চাওয়া। একটু ম্যানেজার হিসেবে, একজন প্রশিক্ষক হিসেবে আপনার কাছে জানতে চাই যে এই পরিস্থিতিতে আপনি একটা পুরো মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণ রান করছেন, আপনাকে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং সেগুলো আপনি কিভাবে ম্যানেজ করেন? আমার একে তো ইকোনমিক্যাল সাইডটা দেখতে হয়, দ্বিতীয়ত সব থেকে চ্যালেঞ্জিং থাকে যে আমার বাচ্চারা এই পোশাকে মাঠে আসতেছে। আমার হচ্ছে তাদেরকে নিয়ে তো আপনার ঢাকায় আসতে হচ্ছে, বিভিন্ন জায়গায় খেলতে যেতে হচ্ছে, তো এটা অনেক বেশি মানে সিকিউরিটি ইস্যু হয়ে যায় কি? অনেক বেশি, কারণ আপনার একটা ফ্যামিলি তার বাচ্চাকে আমাকে দিয়ে দিচ্ছে। আপনি একটু ভেবে দেখেন যে সে যদি ছেলে হতো আমি মনে হয় এই চিন্তাটা করতাম না, কিন্তু সে মেয়ে।
আর এই মেয়ে চিন্তাটা এখন আমি আগে মাথায় নিতাম না, তবে এখন প্রায় সময় আমার মেয়ে চিন্তাটা অনেক মাথায় মানে বসে যায়, কারণ একটা মেয়েকে আমাকে দিয়ে দিচ্ছে। এবং এখানে একটা মেয়ে না, এখানে একটা টিমে 16 জন 17 জন মেয়ে থাকে। এই 16 জন 17 জন মেয়ের জীবনের সম্পূর্ণ দায়ভার থাকে আমার উপর, আমার কাঁধে থাকে। তো এটা অনেক চ্যালেঞ্জিং, এবং সিকিউরিটি ইস্যু তো আমি কখনোই নিশ্চিত দিব না, এবং এই নিশ্চিত না দিয়েই আমি তাদের সাথে কথা দিয়ে দিই যে আপনার মেয়ে আবার বাসায় ফিরবে। কিন্তু আমি আসলে তাদেরকে কথা দেই, কিন্তু কতটুকু সঠিক হবে বা আদৌ হবে কিনা এটা আমি জানি না। কতদিন এইভাবে মিথ্যার মধ্যে থেকে তাদেরকে কথা দিয়ে আসতেই থাকবো। আরে আচ্ছা, আমরা তো অনেক সংগ্রামের গল্প শুনেছি, একটা মজার গল্প শুনতে চাই। বাচ্চাদের নিয়ে যেহেতু কাজ করেন, নিঃসন্দেহে আপনার হাজার হাজার মজার গল্প আছে। হ্যাঁ, অনেক অনেক মজার গল্প আছে। একটা শুনতে চাই, যেটা তখন হয়তো মনে হয়েছিল খুব রাগ হয়েছে বা খুব দুঃখ লেগেছে, কিন্তু এখন মনে পড়লে জিনিসটাতে হাসি পায়। হ্যাঁ, এরকম অনেক হয়েছে যে আমাদের খাবারে কিন্তু লিমিটেশন থাকে, যে অনেকগুলো খাবার থাকে না, যে অনেকগুলো খাবার সবাই মিলে ভাগ করে খাবে এমন না, সবার হিসাবের খাবার থাকে। তো ওরা হচ্ছে এমন হচ্ছিল যে ওরা প্লেয়াররা আমাদের যখন নাস্তা দেয় প্লেয়ারদের, একাই 3 4টা 5টা 6টা 7টা খেয়ে নেয়, তা বাকিদের নাই। তা ওই যে আমাদের আমাদের এখন মনে আছে যে সবাই মিলে কলা নিয়ে বিচার বসছে, কে কয়টা কলা খাইছে, কেউ স্বীকার করছিল না, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমি যখন ক্রিকেটে খেলছি ফার্স্ট টাইম স্কুল টুর্নামেন্ট হয়ে, তখন আমি এক দিক থেকে দাঁড়াইছিলাম, ব্যাটিং করতেছিলাম, আর আরেকজন যখন আসতেছিল ব্যাটিং করতে, এক সাইড থেকে শুধু আউট হচ্ছিল আর আউট হচ্ছিল, আউট হচ্ছিল, আমি এক সাইড থেকে ব্যাটিং করে যাচ্ছিলাম। তো ওইটা অনেক রাগ হচ্ছিল যে ম্যাচ তো হেরে যাচ্ছিলাম, কিন্তু ম্যাচ জিতছি আমরা। কিন্তু ওই সময় মনে হয়েছে যে সব গাধাগুলাকে নিয়ে মাঠে নামছি, এবং সব গাধা একসাথে হয়ে হয়তো ম্যাচটা হেরে যাবো। কিন্তু এখন মনে পড়লে হাসি পায় যে ওরা এখন ভালো জায়গায় খেলতেছে, অনেক ভালো জায়গায় রান করতেছে। কিন্তু ওই সময় মনে হচ্ছে এক পালা গাধা নিয়ে টিমে নিয়ে আসছিলাম, এবং এক পালা গাধা নিয়ে আমার টিমটা চলছিল। তো এটা অনেক আনন্দের ছিল। আর অনেক ছোট ছোট বিষয় আছে যে আনন্দের, তবে এই দুইটা মোমেন্ট আমার লাইফে সবসময় মনে থাকবে, যে সব সময় মনে থাকে। হ্যাঁ, মানে মনে পড়লে আমার এখন হাসি পায় যে এই গাধাগুলো এখন মানুষ হয়ে গেছে। হাসির কথা যখন চলে আসছে, আমরা যখন একটু হেসে ফেলেছি, একটু হাসতে হাসতেই জানতে চাই যে বিথির ভবিষ্যৎ পরিকল্পনা কি, সামনে কি করতে চান? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার একটা না, অনেকগুলা বাচ্চা বাংলাদেশকে নেতৃত্বে দেখ, এবং তাদের নামের পাশে যেন থাকে বাংলাদেশের পতাকাটা, এটা হচ্ছে মেইন। আর দ্বিতীয়ত, আমি যেহেতু সামাজিক কাজ করছি, আমার একটা দায়িত্ব থেকে, দায়বদ্ধতা থেকে এখন আমার যেটা, যে আমি আমার দেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে একটা চ্যালেঞ্জ, সেটা আমি খুব বেশি নিছি। এবং আমি শুধু এক জায়গা থেকে না, আমি ক্ষুদ্র ক্ষুদ্র সব জায়গা থেকে, সব অঞ্চল থেকে ট্রাই করব যে একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার। এটা আমার লাইফের সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। এই যে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, এই উদ্দেশ্যে কি দর্শকদের কাছে কোনো আকুতি আছে? সেটা শুনেই আমরা আজকে আমাদের আড্ডা এখানে শেষ করব। দর্শকদের কি বলতে চান? আমি এটা সবসময় বলি যে আমি বিথি যখন না খেয়েছিলাম, একটা পার্সন, মানে একটা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে কেউ এসে খোঁজ নেয় নাই যে আমি খাইছি কিনা বা আমি কেমন আছি। তো আমাদের প্রতিটা মানুষের দরকার, আমার ফ্রেন্ড হোক, আমার এলাকা হোক, আমার সমাজ হোক, একদিন না হোক, মাসে একবার হোক, আমরা খোঁজ নিই সেই মানুষটা কেমন আছে, সেই মানুষটা আসলে 3 বেলা খাবার নিশ্চিত আছে কিনা। তো আমরা যদি সবাই সবার জায়গা থেকে নিশ্চিত কথাটা জানতে পারি, আপনার কাছে যেতটুকুই থাক না কেন, আমি জানি যে আপনাকে যদি আমি জানাই যে আমার খাবারের কষ্ট হচ্ছে বা কোনো কষ্ট হচ্ছে, আপনি কিন্তু অবশ্যই আপনার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। কিন্তু আপনার জানার আগ্রহটা থাকতে হবে। আমরা সবাইকে সবকিছু বলতে পারি না। তো সবাই মিলে আমরা একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একটা বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে পারি। আপনার স্বপ্ন যেন সত্যি হয়, সেটা সেই স্বপ্ন সত্যি হলে আমাদের সবার জন্য কিন্তু আসলে ভালো। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ বিথি, অনেক ভালো থাকবেন। যেই অবহেলা, যেই প্রত্যাখ্যান, যেই হতাশা, সব কিছু উতরে উঠে আপনি আজকে একটা পায়োনিয়ার পর্যায়ে এসেছেন। আপনার জন্য সামনে অনেক বেশি শুভকামনা থাকলো। ভালো থাকবেন। জি, আপনিও। আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগছে। আমার ভীষণ ভালো লেগেছে। আমি অনেক অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি আজকে আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন। অবশ্যই, অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। জি। দর্শক, আপনারাও ভালো থাকবেন। আজকে আমরা প্রত্যাখ্যানের গল্প শুনেছি, হতাশার গল্প শুনেছি, অবহেলার গল্প শুনেছি, মানে আমরা পুরো বিথির জীবনের গল্প শুনেছি। সে কিভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে একটা পায়োনিয়ার পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেই গল্পটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যই ছিল যেন আপনাদের যাদের জীবন একটু খারাপ যাচ্ছে,
একটু মনে হচ্ছে যে দেয়ালে হয়তো পিঠটা ঠেকে যাচ্ছে, সেখান থেকে যেন আপনারা ঘুরে দাঁড়াতে পারেন, এই চেষ্টাটাই আমরা করেছি। আশা করি আমাদের আড্ডা আজকে আপনাদের ভালো লেগেছে। আমরা সামনে আরো এমন পায়োনিয়ারদের সাথে আড্ডা দেব, যেই আড্ডাগুলো আপনার জীবনেরও মোড় ঘোরাতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।